শিক্ষার্থীবৃন্দ, আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের 3 নম্বর ক্লাস। ঠিক আছে, আমরা সরাসরি ক্লাসে যাচ্ছি। সময় কভার করা টাফ, ভূমিকা ছাড়াই ক্লাসে যাচ্ছি। প্রথম আমরা যে রুলসটি কভার করব সেটা হচ্ছে লেস ডট ডট শুড এবং ইন কেস ডট ডট শুড দিয়ে কিভাবে আমরা কমপ্লিটিং সেন্টেন্স করব। তো এটা খুব সোজা একটা ব্যাপার। লেস্ট বা ইন কেস এর অর্থ এখানে হলো পাশে ভয় হয় যে, বা এই ভয়ে যে, ঘটনাক্রমে যদি কিছু ঘটে যায়, এরকম। ওয়াক কেয়ারফুলি lest you should stumble down. Lest you should stumble down. অর্থাৎ লেস্টের অর্থ এই ভয়ে যে, তার মানে খুব যত্ন সহকারে হাঁটো, একটু কেয়ারফুলি হাঁটো, এই ভয়ে যে তুমি আবার হোঁচট খাও। খুব সোজা জিনিস। স্ট্রাকচার দুটো যদি একটু খেয়াল করি, তোমরা এগুলো পড়ে নিবে নিজেদের মতো করে বা খাতায় উঠিয়ে নিবে। আমি খুব শর্টে জিনিসগুলো টাচ করে যাচ্ছি। সাবজেক্ট ফার্স্ট দেওয়া মানেই হলো এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, অর্থাৎ পরের অংশে আরেকটি সাবজেক্ট আসবে। সাবজেক্ট ফার্স্ট, তার সাথে ভার্ব ডট 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 মানে ইত্যাদি ইত্যাদি, তার সাথে লেস্ট বা ইন কেস যদি থাকে তাহলে পরের অংশ আমরা ফিল করব। সাবজেক্ট, তার সাথে শুড, মাইট, উড যে কোনো একটা নেব, তারপরে ভার্বের বেস ফর্ম প্লাস অন্যান্য। অথবা আমরা যদি শুড, মাইট, উড নাও নেই এবং সংগতিপূর্ণ অর্থ প্রকাশ করি, তাহলে সেন্টেন্সটি হয়ে যাবে I wrote down her address in case. আমি তার অ্যাড্রেসটি লিখে নিলাম এই ভয়ে যে, বা এই দুশ্চিন্তা থেকে যে, I should forget it, আমি যদি এটা ভুলে যাই, এই ভয়ে। They kept watching all night, তারা সারা রাত পাহারা দিল। Lest পাছে এই ভয় ছিল যে, অর্থাৎ এই ভয়ে যে the robbers should come, যদি ডাকাত আসে, ডাকাতের ভয়ে তারা সারা রাত পাহারা দিল। তাহলে lest এর পরে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব। এটাই মূলত মনে রাখার বিষয় যে ইন কেস এবং লেস্ট এর পরে আমরা এইভাবে ফিল আপ করব। চলে যাই পরের স্লাইডে। এখানে আমরা দেখতে পাচ্ছি আনলেস, ইফ নট আর এক্সেপ্ট ইফ। এই কানেক্টরস বা লিঙ্কার্স যেগুলি, এগুলোর অর্থ একই রকম, অর্থাৎ সবগুলোই যদি না, যদি না এই অর্থ দিচ্ছে। যেহেতু যদি না এটা নেগেটিভ অর্থ প্রদান করছে, তার মানে আমরা পরে যে ক্লজটা ব্যবহার করব বা ফ্রেজটা ব্যবহার করব সেটা হ্যাঁ বোধক হতে হবে, অ্যাফার্মেটিভ হবে। অর্থাৎ আমরা একটি অ্যাফার্মেটিভ ক্লজ দিয়ে এটি ফিল আপ করব। তো আমরা এখানে তিনটা স্ট্রাকচার দিয়েছি, আনলেস অথবা এক্সেপ্ট ইফ, তার সাথে সাবজেক্ট প্লাস অ্যাফার্মেটিভ ভার্ব যদি থাকে, পরের অংশে আমরা আরেকটা সাবজেক্ট নেব, ভার্ব নেব। অথবা সাবজেক্ট ভার্ব আগে দেওয়া আছে, মাঝখানে আনলেস ইফ একই রকম, তাহলে পরে সাবজেক্ট নেব, অ্যাফার্মেটিভ ভার্ব নেব। সাবজেক্ট ভার্ব দেওয়া আছে, ইফ দেওয়া আছে, পরে আমাদের একই অবস্থা হবে, তবে শুধু ইফ যদি থাকে সেখানে আমরা নেগেটিভ নিতে পারবো। আনলেস ইউ স্টার্ট অ্যাট ওয়ান্স, এখনই যদি তুমি স্টার্ট না করো, তৎক্ষণাৎ যদি শুরু না করো, তাহলে কি ঘটবে? You will miss the train, you will miss the train। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাফার্মেটিভ ক্লজ দেওয়া আছে। প্লিজ কাম হিয়ার টুমরো আনলেস, অনুগ্রহ করে আগামীকাল এখানে এসো, যদি না আইফোন, আমি যদি ফোন না করি তাও আসো, তাই বলছে। তাহলে আইফোন, এটা আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাফার্মেটিভ ক্লজ দেওয়া আছে। I will take the job unless, যদি না, তারপরে আমি চাকরিটা করব বা চাকরিটা নেব যদি না the pay is too low, এটাও আমরা দেখতে পাচ্ছি অ্যাফার্মেটিভ একটা ক্লজ দিয়ে ফিল আপ করা হয়েছে। তো ঠিক আছে, আমরা স্লাইড দেখি। আনটিল, টিল, আনটিল এবং টিল এই দুটো পরেও আমরা ফ্রেজ বা ক্লজ দিয়ে ফিল আপ করতে পারবো। তো আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না, আর টিল মানে যতক্ষণ পর্যন্ত। তার মানে আনটিল এর পরে আমরা অ্যাফার্মেটিভ ক্লজ ব্যবহার করব, আর টিল এর পরে নেগেটিভ ক্লজ ব্যবহার করব, অথবা উভয়টির পরেই একটা ফ্রেজ দিয়ে
সেন্টেন্সটা কমপ্লিট করা যাবে। তো সে কথা এখানে বলা আছে আনটিল টিলের পরে অ্যাফার্মেটিভ ক্লজ, টিলের পরে নেগেটিভ ক্লজ, টিল আনটিলের পরে ওয়ার্ড বা ফ্রেজ। তো wait until the train stops, the train stops। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি the train stops বলা আছে, তার মানে এখানে অ্যাফার্মেটিভ ক্লজ আছে। আবার await me till, এখানে টিল আছে, টিল থাকার কারণে আমরা এখানে একটা নেগেটিভ ক্লজ ব্যবহার করেছি, I did not come back। তাহলে dear students, this is not so difficult to understand, I think. Just be careful, be attentive, and very carefully notice the examples given here. Let's go to the next. Okay, এই ক্লাসে আমরা দেখতে পাচ্ছি, এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি as long as এবং so long as, এই দুটো গুরুত্বপূর্ণ ফ্রেজ এখানে ব্যবহার করা হয়েছে যে এর পরে আমরা কি দিয়ে ফিল আপ করব। দুটোর অর্থ একই, যতক্ষণ পর্যন্ত। আগেরটা আমরা দেখেছিলাম যতক্ষণ পর্যন্ত না, এরকম ছিল until। এখানে so long as long as দুটোর অর্থ একই, যতক্ষণ পর্যন্ত। তার মানে এরপরে আমরা একটা অ্যাফার্মেটিভ ক্লজ দিয়ে ফিল আপ করব, সোজা কথা, এখানে তেমন কোনো জটিলতা নাই। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, এই পাশে আছে একটা ক্লজ, মাঝখানে যাই থাকুক, এরপরে যদি so long as বা as long as থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা আরেকটা সাবজেক্ট নেব, অ্যাফার্মেটিভ ভার্ব নেব। হি ইজ ওয়েলকাম টু স্টে as long as I can afford। তাহলে I can afford এটা একটা অ্যাফার্মেটিভ ক্লজ। সো এই অ্যাফার্মেটিভ ক্লজটা দিয়ে আমরা এই অংশটাকে কমপ্লিট করেছি। I will remember that day as long as, আমি সেই দিনটাকে ততক্ষণ পর্যন্ত স্মরণ করব যতক্ষণ আমি বেঁচে আছি। এইটা খেয়াল করে একটু, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে গ্যাপ দেওয়া আছে, কোনো সমস্যা নাই, অর্থের সাথে সঙ্গতি রেখে আমরা যে কোনো একটা ক্লজ সামনে ব্যবহার করব। তাহলে so long as you drive carefully, যেহেতু ড্রাইভের কথা বলা হচ্ছে, তো ড্রাইভ সাধারণত গাড়ির সাথে সম্পৃক্ত, গাড়ি চালানো বা ইত্যাদি, গাড়ি চালানোর কথাই বলা থাকে। তাহলে ইউ ড্রাইভ কেয়ারফুলি, যতক্ষণ পর্যন্ত তুমি কেয়ারফুলি ড্রাইভ করো, তুমি যত্ন সহকারে চালাও, তাহলে ততক্ষণ পর্যন্ত আমার গাড়িটা তুমি নিতে পারো। ইউ ক্যান টেক মাই কার, বা ইউ ক্যান বোরো মাই কার, আবার ইউ ক্যান ড্রাইভ, তুমি ড্রাইভ করতে পারো যতক্ষণ তুমি কেয়ারফুলি ড্রাইভ করবা। তাহলে ইউ মে টেক মাই কার, তাহলে এই অংশ দিয়ে আমরা ফিল আপ করেছি। ওকে, লেটস গো টু দ্য স্লাইড। এই স্লাইডে খুব সহজ একটা এক্সপ্রেশন আছে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম মানে সময় বয়ে গেছে, সময় চলে গেছে, এটাই উপযুক্ত সময়, এরকম। তাহলে ইট ইজ টাইম ফর মি টু গো, ইট ইজ টাইম ফর দ্য স্টুডেন্টস টু স্টার্ট স্টাডিং, it is high time for you to take preparation for the final exam। তার মানে আমরা দেখতে পাচ্ছি it is time এর বা it is high time এর পরে for plus personal object, for me, for you, for them, for Jack, for রহিম ইত্যাদি যে কোনো একটা নাম ব্যবহার করে পরে to plus verb এভাবে করা যায়। অথবা it is time, it is high time এর পরে সরাসরি to plus verb, it is time to go, it is time to leave the place, এরকম। অথবা যদি আমরা সাবজেক্ট দেওয়া থাকে, পরীক্ষার কোশ্চেনে যদি খেয়াল করা যায় ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম দেওয়া আছে, পরে উই আই এরকম সাবজেক্ট দেওয়া আছে, তাহলে অবশ্যই সেই সাবজেক্ট সহ পরে একটা পাস্ট সিম্পল টেন্সের একটা সেন্টেন্স তৈরি করতে হবে, অর্থাৎ ভার্বটা পাস্ট ফর্মে আনতে হবে। যেমন ইট ইজ হাই টাইম উই লেফট দ্য প্লেস, ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট দেয়ার, ইট ইজ টাইম উই হেল্পড দ্য ডিস্ট্রেসড। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক, it is high time for us to attack the enemy, it is time we started our business। তাহলে এটা পাস সিম্পল টেন্স, তাহলে তিন ভাবে করা যায়, তিন ভাবে এখানে एग्जांपल দেওয়া আছে, তবে এটা প্র্যাকটিস করলে হয়ে যাবে। ওকে, লেটস go to the next slide। এই স্লাইডে লেট অ্যালোন এর ব্যাপার দেওয়া আছে। লেট অ্যালোন মানে হলো ভাবাই যায় না, এই কথা বলাই প্রয়োজন, এটাই হয় না আবার ওটা, এরকম আমরা বলি। তো এখানে সোজা কথা দুটো নিয়ম এখানে আছে। একটা হলো সাবজেক্টের সাথে যদি নেগেটিভ ভার্ব থাকে, যেমন হি ক্যান নট ওয়াক, হি ক্যান নট
walk 2 miles, তাহলে সে 2 মাইলই হাঁটতে পারে না, let alone 10 miles। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যদি নেগেটিভ থাকে, তারপরে যদি let alone থাকে, তাহলে let alone এর আগে ছোট জায়গা বা ছোট বস্তু, ছোট ছোট জিনিস, তারপরে let alone এর পরে বড়। যদি নেগেটিভ থাকে তাহলে he cannot swim 2 kilometers, let alone 10 kilometers। he cannot write 2 pages at stretch, let alone 5 pages। সে 2 পেজই একটানা লিখতে পারে না, আবার 5 পেজ। তাহলে 2 আগে 5 পরে নেগেটিভ থাকে। আর যদি অ্যাফার্মেটিভ থাকে, যেমন he swims 5 kilometers at stretch, let alone 2 kilometers। তাহলে আমরা আগে 5 দেখতে পাচ্ছি, পরে 2, তাহলে 5 আগে 2 পরে। কেন? হাবোধক হলে যে সে 5 কিলোমিটার সাঁতার কাটতে পারে, 2 কিলোমিটার তো তার কাছে ব্যাপারই না। তাহলে এই এক্সাম্পল গুলো আমরা যদি এখানে একটু খেয়াল করি, তাহলে he can't swim 1 kilometer, let alone 10 kilometers। সে 1 কিলোমিটারই হাঁটতে পারে না, আবার 10 kilometers। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ছোট আগে আছে, বড় পরে আছে, কারণ এখানে প্রবটা হলো can swim নেগেটিভ। আর যদি অ্যাফার্মেটিভে থাকে, এখানে একটা জাস্ট এক্সাম্পল দেওয়া আছে যে I can walk 12 miles। তাহলে I can walk 12 miles, খেয়াল করো এটা হাবোধকে আছে, তার মানে আমরা 12 যদি এই পাশে বেশি আছে, তাহলে let alone এর পরে ছোট নেব, কারণ এখানে হাবোধক আছে। তাহলে I can walk 12 miles at stretch, let alone 5 miles। 5 miles পরে 5, কারণ আগে বড় পরে ছোট, কারণ হাবোধক আছে। আর নাবোধক থাকলে উল্টা, ছোট আগে বড় পরে। এই কথাটা একটু ভালো করে বুঝে নিবে, তাহলে এটা সহজ হয়ে যাবে। ওকে, স্লাইড। ওকে, এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি কতগুলা শব্দ দেওয়া আছে। would that, if, had, I, wish, I desire। তাহলে এই ওয়ার্ডস বা ফ্রেজ বাই ক্লজ বা এক্সপ্রেশন গুলা থাকলে আমরা কিভাবে পরবর্তী অংশ ফিল আপ করবো, এটা খুব সোজা জিনিস। এখানে প্রত্যেকটা দিয়ে এক্সাম্পল এবং স্ট্রাকচার দুটোই দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা 3টা স্ট্রাকচার দেখতে পাচ্ছি এখানে। would that বা if, তার সাথে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অন্যান্য, প্লাস আমরা এখানে এক্সক্লেমেশন মার্ক দেখতে পাচ্ছি। তার মানে would that বা if যদি শুরুতে থাকে, তাহলে পরে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে করব। যে would that I were a bird, if I could go there, if I had some philanthropic friends, এরকম। আবার had প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস অন্যান্য। I wish, I desire যদি থাকে, এটা খুব কমন, পরীক্ষায় আসে I wish, I desire। তাহলে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম দিয়ে ফিল আপ করবো। তাহলে if I দেখা যাচ্ছে গ্যাপ দেওয়া আছে, তাহলে আমরা if I, এই যে স্ট্রাকচার দেখতে পেলাম যে if এর সাথে আছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তো পাস্ট ফর্ম বলতে যদি বিভাগ কখনো আসে, তাহলে বিভাগটা ওয়্যার হয়ে যাবে। তাহলে if I were a child again, if I were a child again, would that, তাহলে would that এর পরে সাবজেক্ট প্লাস পাস্ট বলেছি, তার মানে would that সাবজেক্ট দেওয়া আছে he, তার মানে আমরা ফার্স্ট দিয়ে করছি। stood first in the exam, would that he stood first in the exam, এক্সক্লেমেশন মার্ক আছে। had I the wings of a bird, had I the wings of a bird। এটা একটু খেয়াল করবা, had I the wings, এই যে স্ট্রাকচারটা বি নাম্বার স্ট্রাকচার কাজ করছে এখানে, বি নাম্বার। অর্থাৎ আমরা যদি এইভাবে একটু মার্ক করে দেখাই যে এটা হলো এই স্ট্রাকচারটা কাজ করছে। হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, দা উইংস ভার্ব, এটা অবজেক্ট, তারপরে এক্সক্লেমেশন মার্ক দেওয়া আছে এটা। তারপরে আছে, ঠিক আছে, আমরা পরের স্লাইডে দেখে নেই। ইফ বা হ্যাড আছে, ডট ডট ডট, উড, কুড, মাইট বা শুড, যে কোনো একটা ব্যবহার করব আমরা। তাহলে শুরুতে যদি ইফ বা হ্যাড থাকে, ইফ বা হ্যাড, তার সাথে আমরা পরে এইভাবে, তো মূল স্ট্রাকচারে যাই। মূল স্ট্রাকচারে দেখতে পাচ্ছি ইফ প্লাস সাবজেক্ট ওয়ান ভার্বের পাস্ট ফর্ম। তাহলে ইফ এর সাথে যদি পাস্ট সিম্পল টেন্স থাকে, অর্থাৎ পাস্ট ফর্মের ভার্ব থাকে, তাহলে পরে জাস্ট সাবজেক্ট টু নেব, তার সাথে উড, কুড, মাইট যে কোনো একটা নেব, পরে ভার্বের বেস ফর্ম নেব। আর যদি ইফ এর সাথে সাবজেক্ট থাকে, তার সাথে হ্যাড থাকে, তার মানে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ
ইফ এর সাথে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে সেকেন্ড কন্ডিশন হয় আমরা জানি, তাহলে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্ব বেস ফর্ম। আর যদি ইফ এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স থাকে অর্থাৎ হ্যাড ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে এটা হলো কি যে তোমার ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পরের অংশ ফিল আপ করবো থার্ড কন্ডিশনের নিয়মে, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড কুড মাইট এর যে কোনো একটা নেব, তার সাথে হ্যাভ নেব, তারপরে ভার্বের থার্ড ফর্ম উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাকি অংশ। খুব সোজা জিনিস। তো এখানে আমরা প্রথম যে এক্সাম্পলটি দেখতে পাচ্ছি সেখানে বলা আছে যে ইফ আই হ্যাড অ্যানাদার $5,000, তার মানে এখানে ইফ এর সাথে পাস্ট ইনডিফিনিট আছে। খেয়াল করে অনেকে হ্যাড দিকে মনে করে পাস্ট পারফেক্ট, আসলে না, হ্যাড এর পরে যখন আরেকটা ভার্ব থার্ড ফর্ম আসবে তখন আমরা পাস্ট পারফেক্ট মনে করব, কিন্তু হ্যাড যখন একা থাকবে তখন অবশ্যই এটা পাস্ট পারফেক্ট নয়, এটা পাস্ট সিম্পল। তো আমরা এখানে হ্যাড কে একা দেখতে পাচ্ছি, হ্যাড এর সাথে কিন্তু আরেকটা ভার্ব নাই, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এজন্য উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে ইফ আই হ্যাড অ্যানাদার $5,000 আই কুড বাই এ কার, তাহলে আমি একটা কার কিনতে পারতাম, আই কুড বাই এ কার, তাহলে এটা সেকেন্ড কন্ডিশন। ইফ ইউ আস্ক মি নাইসলি, এটাও তাই, এটাও একই কথা, এর সাথে পাস্ট সিম্পল আছে, তার মানে আই মাইট গেট ইউ এ ড্রিঙ্ক, পাস্ট, এটা পাস্ট সিম্পল টেন্স, তাহলে এটা পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ মাইট উড কুড মাইট তার সাথে ভার্বের বেস ফর্ম। এই এক্সাম্পলটা খেয়াল করে, এটা কিন্তু আগেরটার মতো না, একটু আলাদা, সেটা হলো ইফ হি হ্যাড রান, আমরা জানি রানের পাস্ট পার্টিসিপল রান, রান রান রান, তো রান এখানে দেওয়া আছে, সুতরাং এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ইফ এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স থাকার কারণে পরে উড কুড মাইট এর সাথে হ্যাভ অবশ্যই আসতে হবে, তার মানে এখানে আছে কিনা দেখি আমরা। ইয়েস, ইফ হি হ্যাড রান এ বিট ফাস্টার হি কুড হ্যাভ ওয়ান, হি কুড হ্যাভ ওয়ান, তার মানে কুড এর সাথে আমরা হ্যাভ দেখতে পাচ্ছি, কুড এর সাথে আমরা হ্যাভ দেখতে পাচ্ছি, যেটা আগে কিন্তু ছিল না, আমরা সরাসরি ভার্ব দেখতে পেরেছিলাম, আর এখানে কুড হ্যাভ তারপরে ভার্বের থার্ড ফর্ম, সুতরাং এটা পাস্ট পারফেক্ট টেন্স থার্ড কন্ডিশন। ঠিক একইভাবে হ্যাড যদি শুরুতে আসে, তাহলে হ্যাড, আসলে হ্যাড শুরুতে আসা মানে এটাও কিন্তু সেকেন্ড বা থার্ড কন্ডিশনে যাবে, কারণ ইফ বাদ দিয়ে হ্যাডটাকে সামনে আনলে কথা একই, ওই ইফ এর কাজই করবে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাড দ্বারা আছে এবং পরে মাইট হ্যাভ, মাইট হ্যাভ রিয়ালাইজ, তাহলে মাইট হ্যাভ রিয়ালাইজ থাকা মানে কি, তার মানে এটা থার্ড কন্ডিশন, যেহেতু কুড কুড মাইট তার সাথে হ্যাভ তার সাথে ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে থার্ড কন্ডিশন থাকা মানে আগে পাস্ট পারফেক্ট টেন্স থাকতে হবে। পাস্ট পারফেক্ট টেন্স ইফ যদি বাদ দিয়ে লিখি তাহলে ভার্বের থার্ড ফর্ম কিন্তু ঠিকই আসবে, তার মানে হ্যাডটা আগে চলে আসছে জাস্ট ইফ বাদ দিয়ে, আর সাবজেক্টটা পরে চলে গেছে, হ্যাড আই নট বিন, হাবোধক নাবোধক ব্যাপার নয়, ব্যাপার হলো যে তিন নম্বর কন্ডিশন করার জন্য যে পাস্ট পারফেক্ট টেন্স হওয়া দরকার সেটা হয়েছে কিনা। তাহলে হ্যাড আই নট বিন সো টায়ার্ড, তাহলে হ্যাডটা এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিলিয়ারি ভার্ব, আর বিনটা হলো বি ওয়াজ বিন, এটাই ভার্বের থার্ড ফর্ম, এটাই ভার্বের থার্ড ফর্ম, তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়েছে। এটা খুব কেয়ারফুল একটা নিয়ম, এই নিয়ম থেকে পরীক্ষায় একটা না একটা কোশ্চেন মাস্ট আসবেই, সো এই অংশটুকু অত্যন্ত গুরুত্ব দিয়ে তোমাদেরকে পড়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমরা পরে যাচ্ছি। Let's wait. Yes. তো ঠিক আছে, আমরা এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে কথা বলবো, তোমরা অত্যন্ত মনোযোগ দিবে। অনেকেই এটার সাথে পরিচিত নও বা এটা নিয়ে কনফিউশন থাকে, বা অনেকে সঠিক সেন্টেন্সকে ভুল মনে করি জাস্ট না জানার কারণে। সাবজাংটিভ মোড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোড। তো সাবজাংটিভ মোড একটু খেয়াল করো, আমরা এটা একটু পড়বো। যখন কোনো সেন্টেন্স দ্বারা কোনো কিছু গুরুত্বপূর্ণ, আকাঙ্ক্ষিত কিংবা প্রত্যাশিত বোঝায়, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, আকাঙ্ক্ষিত কিংবা প্রত্যাশিত বোঝায়, তখন উক্ত সেন্টেন্সটিতে সাবজেক্টিভ মোড প্রকাশ পায়। তার মানে অর্থ খুবই গুরুত্বপূর্ণ, অর্থের কারণেই এটা হয়ে থাকে যে গুরুত্বপূর্ণ, আকাঙ্ক্ষিত, প্রত্যাশিত। এই ধরনের কোনো মিনিং যখন কোনো সেন্টেন্সে দেয় তখন সেখানে আমরা এই মোডটা প্রয়োগ করতে পারি। সাবজেক্টিভ মোড দিয়ে গঠিত সেন্টেন্সটি প্রেজেন্ট, পাস্ট কিংবা ফিউচার টেন্স হতে পারে, কিন্তু দ্যাট এর পরের ক্লজটি ভার্বের সাথে এস, ইএস, আইএনজি, ইডি বা মোডাল যুক্ত হয় না। এই খুব ইন্টারেস্টিং, খেয়াল করো যে সাবজেক্টিভ মোড দিয়ে যে সেন্টেন্সটা আমরা তৈরি করব সেটা কমপ্লেক্সে হতে পারে, তবে অবশ্যই দ্যাট থাকবে, অর্থাৎ যে ভার্বগুলো দিয়ে এই আকাঙ্ক্ষিত, গুরুত্বপূর্ণ বা প্রত্যাশিত অর্থটা দিচ্ছে সেই ভার্বগুলোর সাথে ভার্বের ভার্ব ফর্ম থাকুক বা নাউন ফর্ম থাকুক, তারপরে দ্যাট থাকতে হবে। দ্যাটের পরের অংশে যে
ক্লজটা আমরা ব্যবহার করব সেই ক্লজটাকে প্রেজেন্ট সিম্পল হতে হবে, কিন্তু প্রেজেন্ট সিম্পল হলো সাবজেক্টিভ মোড মানে হলো যেখানে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহার করছো তার সাথে আমরা জানি পরে ভার্বটার সাথে এসিএস যুক্ত হয়, কিন্তু এসিএস আমরা যুক্ত করব না। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট কোনো টেন্সই হবে না, এটা সিম্পল টেন্স হবে এবং বেস ফর্মে থাকবে ভার্বটা। এই বেস ফর্মে থাকাটাই মূল কথা। তো এখানে আমরা ভার্বগুলো দিয়ে দিয়েছি, একটু কেয়ারফুলি মনোযোগ দিয়ে ভার্বগুলো লিস্ট করবে এবং মনে রাখবে, প্র্যাকটিস করবে। অ্যাডভাইস, অ্যাডভাইস দেখো অ্যাডভাইস নাউন ফর্ম, অ্যাডভাইস ভার্ব ফর্ম, তাহলে ভার্ব নাউন বা অন্য কোনো ফর্ম যে ফর্মে থাকুক কাজ একই। অ্যাস, ডিমান্ড, ডিজায়ার, ডিজারেবল, এসেনশিয়াল, ইম্পারেটিভ, ইম্পর্টেন্স, ইম্পর্টেন্ট, তার মানে নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, ভার্ব ফর্ম, বিভিন্ন ধরনের ফর্মে এই শব্দগুলো আছে। ইনসিস্ট, ইনসিস্টেন্স, নেসেসারি, প্রেফার, প্রেফারেবল, প্রেফারেন্স, propose, proposal, recommend, recommendation, request, require, requirement, suggest, suggestion, urge, vital, এই শব্দ ব্যবহৃত হয় এবং এসব শব্দের পরে, সরি এটা পরে হবে, পরে দ্যাট দিয়ে একটি ক্লজ থাকে। সাবজেক্টিভ মোডের স্ট্রাকচার নিচে দেওয়া হচ্ছে, তবে এখানে আমরা স্ট্রাকচারটা দিয়েছি, একটু খেয়াল করো। সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব মানে হলো, এই ভার্ব মানে হলো কিন্তু যে ভার্বগুলো আমরা এখানে দিয়েছি এই ভার্বগুলো, তারপরে দ্যাট, তারপরে পরের অংশ, পরের অংশে আমরা সাবজেক্ট নেব আরেকটা, তারপরে ভার্ব এর, ভার্ব এর ভার্বের বেস ফর্ম প্লাস অন্যান্য, কারণ সাবজেক্ট আর 2 নম্বর বলছে সাবজেক্ট ও ভার্ব, ভার্ব মানে হলো এই ভার্বগুলা বা এই সাবজেক্টিভ ওয়ার্ডগুলো, তার সাথে to plus verb base form এভাবে করা যায়। তাহলে it is essential that every child, তাহলে it is essential, দেখো essential এই এই যে যে ভার্ব বলছি আমরা, কিন্তু এটা ভার্ব ফর্মে নাই, এটা essential অ্যাডজেক্টিভ ফর্মে আছে, যে ফর্মে থাকুক আমি আগে বলেছি, তার সাথে that আছে। তাহলে that যেহেতু আছে আমার, তাহলে আমরা every child, every child, তার মানে আমরা এখানে যে ভার্বটা দেব সেটা বেস ফর্ম হবে। দেখো every child have the same facilities, এই যে have ব্যবহার করলাম, অনেকে বলবে চাইল্ড তো সিঙ্গুলার, হ্যাজ হওয়ার কথা, হ্যাজ তো আসলে মূল না, বেস ফর্ম হলো হ্যাভ, সেজন্য এখানে হ্যাভ, হ্যাভ বসেছে, হ্যাজ বসাই নাই, কারণ আমরা এখানে সাবজেক্টিভ মোডে কাজ করছি। ইট ইজ এসেনশিয়াল টু সলভ দ্য প্রবলেম, এটা তো আমরা সিম্পলি জানি। আওয়ার অ্যাডভাইস ইজ দ্যাট, দেখো এখানে তাই অ্যাডভাইস, এই অ্যাডভাইস শব্দটা এই লিস্টের ভিতরে অবশ্যই আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভাইস, অ্যাডভাইস, এই অ্যাডভাইস শব্দটা, এই অ্যাডভাইস শব্দটা আমার এখানে এসেছে। তাহলে অ্যাডভাইস, আওয়ার অ্যাডভাইস ইজ দ্যাট দ্য কোম্পানি, দ্য কোম্পানির পরে অবশ্যই আমরা প্রেজেন্ট টেন্সে করব এবং সেই ভার্বের সাথে কোনো কিছু যুক্ত থাকবে না। তাহলে আমরা দ্য কোম্পানি ইনভেস্ট, দেখো এখানে ইনভেস্ট এস বা কিছু যুক্ত হয় নাই, দ্য কোম্পানি ইনভেস্ট ইন নিউ ইকুইপমেন্ট, তার মানে এটা সাবজেক্টিভ মোডে হয়েছে। এই মোডটা কেয়ারফুলি খেয়াল করবে, বিশেষ করে যারা অ্যাডমিশন টেস্ট বা কোনো কম্পিটিটিভ এক্সামে চাও তাদের জন্য এটা খুবই আবশ্যক জানা, কারণ তারা সঠিক তারিখে ভুলটাকে ঠিক চিহ্ন দিয়ে আসে এবং তারা মনে করে সঠিক অ্যান্সার করেছে, আসলে তারা ভুল করেছে। তো এইটা জানা থাকলে তাদের জন্য সহজ হবে অ্যান্সার করা বা বোঝা। ঠিক আছে, পরের স্লাইডে চলে যাই। পেশেন্স প্লিজ। ওকে, আমরা পেয়ে গেছি। পরের স্লাইডে এখানে আছে টু বি প্লাস অ্যাডজেক্টিভ নাউন বা নাউন ফ্রেজ। তাহলে টু বি যখন থাকবে তারপরে যদি গ্যাপ থাকে সেখানে আমরা একটা অ্যাডজেক্টিভ বসিয়ে দিতে পারি, একটা অ্যাডজেক্টিভ বসিয়ে দিতে পারি, একটা নাউন বসিয়ে দিতে পারি, অথবা নাউন ফ্রেজ বসিয়ে দিতে পারি। তা আই নো হিম টু, তাহলে আই নো হিম টু, তাহলে টু তার সাথে আমরা বি লাগিয়ে দিতে পারি, টু বি অনেস্ট, টু বি অনেস্ট, তার মানে এই যে প্রথম যে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে অবজেক্ট, অবজেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তার সাথে টু, টু তাহলে টুর সাথে বি লাগিয়ে নিলাম, তারপরে অ্যাডজেক্টিভ টু বি অনেস্ট, উই সাপোজ হিম টু বি, এখানেও তাই। এখানে আমরা টু বি একটা এখানে কিন্তু যেটা ব্যবহার করলাম তার নাম হলো কি নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ ব্যবহার করেছি। দ্য লেডি ওয়াজ জাস্ট টু বি এখানে আমরা কি ব্যবহার করেছি অ্যাডজেক্টিভ। তো ঠিক আছে, আমরা এইভাবে টু বি পরে আমরা অ্যাডজেক্টিভ নাউন বা নাউন ফ্রেজ দিয়ে ফিল আপ করতে পারবো, খুব সোজা। পরে চলে যাই, পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন ফ্রেজ, অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন ফ্রেজ। তাহলে এখানে
আমরা একটু উদাহরণ দেই, হি ট্রিটস মি অ্যাজ, দেখো অ্যাজ এর পরে অ্যাডজেক্টিভ বসিয়েছি জাস্ট অ্যাজ ইনোসেন্ট। খান জাহান আলী ওয়াজ রিগার্ডেড অ্যাজ, তাহলে অ্যাজ এর পরে আমরা এখানে একটা নাউন ফ্রেজ ব্যবহার করছি, তাহলে অ্যাডজেক্টিভ বা নাউন ফ্রেজ। মীর জাফর অ্যাজ ট্রেচারাস, তাহলে অ্যাজ এর পরে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তার মানে অবশ্যই এখানে সাবজেক্ট ভার্ব লাগবে। তাহলে পিপল কন্ডেম মিস্টার জাফর অ্যাজ ট্রেচারাস, তাহলে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তার আগে অবজেক্ট দেওয়া আছে, এটা অবজেক্ট। তাহলে তাহলে অবশ্যই এখানে সাবজেক্ট ভার্ব লাগবে, সেজন্য এখানে পিপল কন্ডেম, মানুষ মীর জাফরকে দোষারোপ করে একজন বিশ্বাসঘাতক হিসেবে। nobody can accept her as, তাহলে as his well wisher, his well wisher এটা একটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ না অবশ্যই এখানে অ্যাডজেক্টিভ বসালেও হবে, তার মানে as এর পরে আমরা নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভ দিয়ে কমপ্লিট করব। তো ঠিক আছে, পরে আমরা দেখতে পাচ্ছি দ্য প্লেস ডট ডট হোয়ার, দ্য টাইম ডট ডট হোয়েন। এটা কঠিন কিছু নয়, কোনো জায়গার নাম যদি দেওয়া থাকে তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব এবং মাঝখানে হোয়ার, হোয়ারের পরে যদি গ্যাপ থাকে, অথবা হোয়ার নাই, জায়গার নাম দেওয়া আছে, ভার্ব আছে, সেখানে আমরা হোয়ার বসিয়ে পরে একটা ক্লজ দিয়ে ফিল আপ করতে পারবো। আবার টাইম যদি থাকে তাহলে টাইমের ক্ষেত্রে হোয়ার না দিয়ে হোয়েন দেবো, যেহেতু হোয়ার মানে যেখানে সময়কে সরি প্লেসকে নির্দেশ করে, আর হোয়েন হলো যখন, এটা টাইমকে নির্দেশ করে। তাহলে এখানে আমরা এগুলো একটু দেখে নেবে তোমরা, সরাসরি আমরা স্ট্রাকচার যাচ্ছি। দুটো স্ট্রাকচার দেওয়া আছে, একটা হলো সাবজেক্ট ভার্ব, তার সাথে দা প্লেস। প্লেস বলতে কিন্তু দা প্লেস ফ্রেজটা না, যে কোনো জায়গা এখানে বসানো থাকতে পারে, তারপরে হয়, তারপর সাবজেক্ট ভার্ব। আবার যে কোনো একটা সময় দেওয়া রইলো, তার সাথে আমরা হোয়েন দেওয়া আছে, অথবা দেওয়া নাই নিজেরা দিয়ে নিল, তারপর সাবজেক্ট ভার্ব দিয়ে বাকি ফিল আপ করবো। তারপরে আমরা দেখো এখানে সরাসরি ফরিদপুর ইজ দা প্লেস, ফরিদপুর ইজ দা প্লেস, তারপরে জায়গা, তারপরে ভার্ব, তারপরে দা প্লেস কথাটাই দেওয়া আছে, হোয়ার আই ওয়াজ বর্ন, তার মানে আমরা এখানে দেখো হোয়ার বসিয়েছি, তারপরে সাবজেক্ট ভার্ব। আবার এটাকে ঘুরিয়েও লেখা যেতে পারে, দা প্লেস ইজ ফরিদপুর, দা প্লেস ইজ ফরিদপুর হোয়ার আই ওয়াজ বর্ন, সেভাবে বলা যেতে পারতো। এখানে একটা সময় দেওয়া আছে, ইজ দা টাইম হোয়েন আই গো টু অফিস, হোয়েন দ্বারা আমরা ফিল আপ করছি। তো ঠিক আছে, তারপরের স্লাইডে যদি চলে যাই, scarcely had dot dot when, hardly had dot dot when, no sooner had dot dot then। তিনটা আমরা জানি এইগুলা যে সেন্টেন্সটা হবে সাধারণত এটা পাস্ট পারফেক্ট টেন্স গঠিত হবে এই এক্সপ্রেশন গুলো দিয়ে, এবং এটা খুব সোজা জিনিস, সবগুলোর স্ট্রাকচার একই রকম। scarcely had এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে, আর ডট ডট এর পরে যে কোনো when থাকবে, when এর পরে যে টেন্সটা নেব সেটা পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট সিম্পল টেন্স হবে, সবগুলোর ক্ষেত্রে একই। অর্থাৎ হার্ডলি হ্যাড এর ক্ষেত্রে তাই, পরে পাস্ট when এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, দেন এর no sooner had এর ক্ষেত্রে দেন এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, তার আগের অংশ পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা উদাহরণ দেখব, এখানে স্ট্রাকচার গুলো দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে। এ বি সি তিনটা স্ট্রাকচার দেওয়া আছে, তিনটা স্ট্রাকচার একটু খেয়াল করবে। scarcely had I reached the station, তার মানে scarcely had I reached the station, এখানে পাস্ট পারফেক্ট টেন্স আছে এক্সপ্রেশনটা, এটা নেগেটিভ ইনভার্সন বলা হয় এটাকে, এই জন্য আমরা এই হ্যাডটাকে অর্থাৎ অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে রেখেছি, অর্থাৎ স্কার্সলি আই হ্যাড না হয়ে স্কার্সলি হ্যাড আই। তারপরে এখানে আমরা যেহেতু স্কার্সলি হ্যাড আছে হোয়েন নেব, হোয়েন এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, তো সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, তো এইভাবে নেওয়া হয়েছে স্কার্সলি হ্যাড আই রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট। তোমরা যতটা সম্ভব এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে নিজেদের মতো করে অনেকগুলো সেন্টেন্স লিখবে এবং প্র্যাকটিস করবে, তাহলে সহজ হয়ে যাবে। হোয়েন হি রেন অ্যাওয়ে, পরেরটাই দেওয়া আছে হোয়েন হি রেন অ্যাওয়ে, তার মানে পরের অংশ দেওয়া আছে, তার মানে হোয়েন দেওয়া আছে, মানে আমরা স্কার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাড যে কোনো একটা দিয়ে করবো। তবে যদি দেন থাকে তো সেক্ষেত্রে নো সুনার হ্যাড ব্যবহার করবো। নো সুনার হ্যাড উই রিচ দ্য কলেজ, উই রিচ কলেজ, তবে এখানে দেন ব্যবহার করতে হবে, কারণ কি নো সুনার হ্যাড আছে। নো সুনার হ্যাড এর ক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি দেন, তাহলে এখানে নো সুনার হ্যাড উই রিচ কলেজ দেন দ্য এক্সাম বিগান, দ্য এক্সাম বিগান দেখতে পাচ্ছ পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এটা সোজা এবং এটা বেশ বহুল ব্যবহৃত বহুল প্রচলিত একটা নিয়ম। তো ঠিক আছে, তারপরে স্লাইডে আমরা যাচ্ছি। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ভার্ব প্লাস আইএনজি ব্যবহারের নিয়ম। এখানে অনেকগুলো ভার্ব দেওয়া আছে, এই ভার্বগুলোর পরে যদি গ্যাপ থাকে, ভার্বগুলোর যে ফর্মে থাকুক প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল হচ্ছে এবার, এরপরে যখন আমরা গ্যাপ পাবো সেই গ্যাপে ভার্ব প্লাস আইএনজি দিয়ে ফিল আপ করব। ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করার পরে যদি তার সাথে কোনো অবজেক্ট কমপ্লিমেন্ট বা কিছু ব্যবহার করার প্রয়োজন হয় সেটা আমরা করতে পারবো। সোজা কথা, এই জিনিসগুলো তোমাদের প্র্যাকটিস করে মনে রাখতে হবে। অনেকগুলো শব্দ, অনেকগুলো ফ্রেজ, অনেকগুলো ভার্ব এখানে দেওয়া আছে। তো ঠিক আছে, শি ইজ কনসিডারিং, দেখো
এই কনসিডারটা অবশ্যই এই গ্রুপের ভিতরে আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি কনসিডার, তাহলে কনসিডার, তার মানে এখানে আমরা পরে প্লাস আইএনজি দিয়ে করেছি, নট অ্যাটেন্ড টু বাড়ি নেগেটিভ করার জন্য নট লাগিয়ে দিয়েছি। শি ইজ কনসিডারিং নট অ্যাটেন্ড টু দ্য পার্টি। যখন মিসড দেওয়া আছে, মিসড অবশ্যই এই গ্রুপের ভিতরে আছে, তারপরে আমরা মিসড থাকার কারণে এখানে প্লাস আইএনজি দিয়েছি, তার সাথে ওয়াচ মানে এটা একটা ট্রানজিটিভ ভার্ব, এর অবজেক্টের প্রয়োজন আছে, দ্য নিউজ বসিয়েছি, ওয়াচিং দ্য নিউজ, তারপরে when he was traveling, when he was traveling কেউ যদি না দেয়, এখানে যদি শেষ করে দেয় কোনো সমস্যা নেই, সেন্টেন্স ইজ অলরাইট। তারপরে তো ঠিক আছে, পরের স্লাইডে আমরা যাই। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে as though আর as if, খুব সোজা। as though as if মানে যা নয় তা বোঝানো, ভান করে আর কি। as though as if, এখানে প্রথমে পাস্ট থাকলে পরে পাস্ট পারফেক্ট, প্রথমে প্রেজেন্ট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট হবে, আর প্রথমে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে পাস্ট পারফেক্ট হবে। জাস্ট এই কথাটুকু মনে রাখো, প্রেজেন্ট থাকলে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। তবে যদি তোমরা বি ভার্বের ব্যবহার করো পরের অংশে, অর্থাৎ as though as if এর পরে যে অংশটা, সেখানে যদি বি ভার্বের ব্যবহার করো, তাহলে প্রথম অংশে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরের অংশের মধ্যে ওয়্যার ব্যবহার করবে, আর প্রথম অংশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের অংশের ভিতরে হ্যাড বিন ব্যবহার করবে বি ভার্বের পরিবর্তে, আর বাকি ক্ষেত্রে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম যেটা প্রয়োজন হয়। তাহলে এখানে সহজে দুটো স্ট্রাকচার দেওয়া আছে, খুব সহজে দেখে নেবে, দুটো স্ট্রাকচার মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে as though এর আগে প্রেজেন্ট সিম্পল টেন্স আছে, হি টক্স টু মি, প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স থাকার কারণে পরের অংশ পাস্ট টেন্স হবে, তাহলে আমরা পাস্ট টেন্স দিয়ে ফিল আপ করেছি, হি নিউ এভরিথিং। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সে প্রসেসড অ্যাজ ইফ, তার অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে, অবশ্যই আমরা পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে ফিল আপ করেছি। কারণ এখানে দুটো নিয়ম, এই দুটো নিয়ম একটু কেয়ারফুলি মনে রাখবে। পরে চলে যাচ্ছি আমরা পরের স্লাইডে। তো পরের স্লাইডে আমরা বলেছি যে সাবজেক্ট অনুসারে ভার্ব বসে, একটু ভেতরে যেতে হবে, খেয়াল করে এখানে একটা ফ্রেজ দেওয়া আছে, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, ইনক্লুডিং। অর্থাৎ এই কথাগুলো দ্বারা যদি, এই কনজাংশন গুলো দ্বারা যদি, বা এই ফ্রেজ গুলো দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে, দুটো সাবজেক্ট, তাহলে অবশ্যই প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। পরের সাবজেক্ট আমরা এতটা গুরুত্ব নেব না, ইভেন পরের সাবজেক্ট ওরকমই থাকবে, কিন্তু ভার্বটাকে আমরা যখন এগ্রি করাবো তখন প্রথম সাবজেক্টের সাথে এগ্রি করাবো। তো উদাহরণ হিসাবে আমরা যদি দেখি দ্য সিঙ্গার অ্যালং উইথ হিজ প্যারেন্টস, তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্য সিঙ্গার অ্যালং উইথ দ্বারা যুক্ত হচ্ছে আরো কতগুলো সাবজেক্ট দেওয়া আছে, হিজ প্যারেন্টস, ম্যানেজার এন্ড সাম ফ্রেন্ডস। তার মানে দ্য সিঙ্গার অ্যালং উইথ হিজ প্যারেন্টস, ম্যানেজার এন্ড সাম ফ্রেন্ডস। তার মানে আমরা এই অ্যালং উইথ এর পরে যে সাবজেক্ট গুলো আছে এইগুলাকে কিন্তু আমরা সাবজেক্ট হিসাবে মনে করব না, আমরা মনে করব সাবজেক্ট হলো দ্য সিঙ্গার, দ্য সিঙ্গারের সাথে ভার্বকে এগ্রি করাবো। দ্য সিঙ্গার অ্যালং হিজ প্যারেন্টস, ম্যানেজার এন্ড সাম ফ্রেন্ডস ইজ গোইং টু দ্য পার্টি। খেয়াল করো, ইজ গোইং টু দ্য পার্টি, ইজ কেন ইজ হলো, ইজটা হলো আমার সিঙ্গার, এই সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্টের সাথে এগ্রি করলো, তার মানে আমরা এখানে সিঙ্গুলার সাবজেক্ট ভার্ব ব্যবহার করেছি, কারণ সাবজেক্ট আমাদের আসলে সিঙ্গুলার, যদিও এর সাথে অনেকগুলা প্লুরাল সাবজেক্ট যুক্ত হয়েছে, কিন্তু সেগুলো গুরুত্ব দেব না, তার কারণ হলো যুক্ত হয়েছে অ্যালং উইথ দিয়ে। তাহলে অ্যালং উইথ দিয়ে যুক্ত হওয়ার কারণে আমরা প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসাবো। পরে চলে যাচ্ছি পরের স্লাইডে যদি যাই, সিন্স এর ব্যবহার। তো সিন্স আমরা একটু আগে as though as if এর ব্যবহার দেখে এসেছি, অনেকটা তার সাথে মিল থাকবে, প্রথমে প্রেজেন্ট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট, প্রথমে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট পারফেক্ট। কিন্তু ওইখানে বলেছিলাম বি ভার্বের ব্যবহারে, বি ভার্বের এক জায়গায় ওয়্যার, এক জায়গায় হ্যাড বিন, কিন্তু এখানে সেটা হবে না, এখানে সরাসরি যেটা হওয়ার সেটাই হবে। অর্থাৎ এখানে একটু খেয়াল করো, দুটো স্ট্রাকচার দেওয়া আছে, স্ট্রাকচার দুটো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে, যে সিন্স এর আগে কি অবস্থা আর সিন্স এর পরে কি অবস্থা। এখানেও তাই। তাহলে many years have passed, প্রেজেন্ট আছে, হ্যাভ পাস্ট প্রেজেন্টের সিম্পল পারফেক্ট যাই থাকুক না কেন প্রেজেন্ট আছে, প্রেজেন্ট থাকার কারণে পরে পাস্ট হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি সিন্স এর পরে অবশ্যই পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট। আবার যদি প্রথমে পাস্ট ইনডিফিনিট থাকে, ইট ওয়াজ লং, পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে পরে পাস্ট পারফেক্ট হবে, আই হ্যাড সিন হার লাস্ট। ওকে, আই বিলিভ যে তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের চলে যাচ্ছি। পরের স্লাইডে প্রিয় শিক্ষার্থীরা, পরের স্লাইডে আইদার নাইদার দিয়ে নেগেটিভ এগ্রিমেন্ট করানো, নেগেটিভ এগ্রিমেন্ট অর্থাৎ প্রথমে একটা সেন্টেন্স থাকবে, তারপরে আইদার বা নাইদার থাকবে, তারপরে আমরা কি করব,
আসলে আইদার বা নাইদার থাকলে টেন্স মিল রাখবো, কিন্তু পরে সাবজেক্ট আর ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব এই দুটোই ব্যবহার করবো, কিন্তু অবস্থানটা হবে উল্টা, অর্থাৎ নেইদার ডিড আই, আইদার ডিড আই, এরকম। দেখো একটু খেয়াল করো, ওইখানে স্ট্রাকচার দুটো আছে, তোমরা খেয়াল করবা বা দেখে নিবা বা লিখে নিবা, বারবার এক্সাম্পলের সাথে মিলিয়ে নিবা, মিলিয়ে নিলে তোমাদের জন্য এটা বুঝতে সহজ হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি she did not attend the party and neither, তার মানে দেখো and neither এই যে এই কথাটাই বলছিলাম and neither, তার মানে এখানে আমরা এখানে কোন টেন্স আছে, পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স আছে, এখানে একটা অক্সিলারি দেখতে পাচ্ছি। যেহেতু আমরা আগেই বলেছি নেগেটিভ এগ্রিমেন্ট অর্থাৎ নেতিবাচক কোনো বক্তব্যের সাথে এগ্রি করা, তাহলে এখানে she did not attend the party, সে পার্টির সাথে পার্টিতে অ্যাটেন্ড করে নাই, এবং আমি তার সাথে একমত হচ্ছি, সে করে নাই এবং আমিও করি নাই, আমিও না, সে করেছে আমিও করেছি, আমিও, তাহলে আমিও না, আমিও, তুমিও না, আমিও না, তাহলে এই যে না না হা হা এই ধরনের যখন আমরা কার সাথে এগ্রি করব তখন আমরা এই স্ট্রাকচারটা কাজে লাগাই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে she did not attend the party and neither, তার মানে she did not attend, এখানে ওই অক্সিলারি ভার্বটা did আছে, তার মানে আমরা এখানে did টা ব্যবহার করব, neither did যদিও নিচে দেওয়া আছে, তারপরে আমি এখানে জাস্ট বোঝানোর জন্য বলছি neither did, তারপরে সাবজেক্ট ছিল she, এখানে আমি যেহেতু এগ্রিটা আমি করছি সেজন্য এখানে আমি সাবজেক্টটা বসিয়ে দিলাম। তখন দেখো নিচে দেওয়া আছে she did not attend the party and neither did I, তাহলে the boy hasn't done it, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এই has অক্সিলারিটা ব্যবহার করব, and his friend hasn't either। একটু খেয়াল করো ওই neither did I ওখানে নেতিবাচক থাকার কারণে এভাবে করেছি, আর এখানে যেহেতু আমরা either এর ব্যবহার করছি, either এর ব্যবহারটাও পুরো সেন্টেন্সে লিখবো, either টা লাগিয়ে দিব, his friend hasn't either, টেন্স কিন্তু একই রেখেছি, hasn't either। সো এই দুটো নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, নিজেরা প্র্যাকটিস করে। পরে চলে যাই আমরা এখানে ইন্ট্রোডাক্টরি ভার্বাল মডিফায়ার এর ব্যবহার। ইন্ট্রোডাক্টরি ভার্বাল মডিফায়ার, প্রশ্ন হচ্ছে ইন্ট্রোডাক্টরি ভার্বাল মডিফায়ার কি জিনিস, অর্থাৎ একটা শুরুতে একটা মডিফায়ার থাকবে যেটা ভার্বকে মডিফাই করবে, এরকম পরে আমরা কি করবো, আসলে খুব সোজা জিনিস, উদাহরণ দেখে করাটাই সবচেয়ে সোজা। যে একটু খেয়াল করা যে এখানে পুরো একটা আফটার গ্রাজুয়েটিং ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, আফটার গ্রাজুয়েটিং ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, এটা কিন্তু একটা ফ্রেজ এবং এটা নিজেই মডিফায়ার, কারণ এটা অ্যাডভার্বিয়াল, এটা একটা অ্যাডভার্ব, কারণ অ্যাডভার্ব কেন, সময়কে নির্দেশ করছে। আফটার গ্রাজুয়েটিং ফ্রম ঢাকা কলেজ, ঢাকা কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করার পর, তাহলে ঢাকা কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করার পর, তার মানে এটা সময়কে নির্দেশ করছে, তার মানে এটা একটা অ্যাডভার্ব, তার মানে ভার্বকে মডিফাই করছে, এই জন্য এটাকে বলা হয়েছে ভার্বাল মডিফায়ার। ইন্ট্রোডাক্টরি এই জন্য যে এটা শুরুতে এসছে, এখন এখানে কিভাবে ফিল আপ করবে, এখানে যে কোনো সাবজেক্ট নাও, ভার্ব নাও, সাবজেক্ট ভার্ব বাকি অংশ, এবং সেই সাবজেক্ট অংশ পার্সোনাল সাবজেক্ট হতে হবে, পার্সোনাল সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের ভার্ব, এটা খুব গুরুত্বপূর্ণ, প্যাসিভ করা যাবে না, অ্যাক্টিভ ভয়েসের ভার্ব। আফটার গ্র্যাজুয়েটিং ফ্রম ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা কলেজ, আই গট অ্যাডমিটেড টু ঢাকা ইউনিভার্সিটি ফর মাই মাস্টার ডিগ্রি। এখানে মধ্যে যেমন দেওয়া আছে after graduating from Dhaka College, Mr. Shahed obtained started his studies at IB of Dhaka University. Okay, subject verb, personal subject active verb, এই তাহলে মোটামুটি আমরা বোধহয় বুঝতে পেরেছি, অনেকগুলো রুলস এই পর্যন্ত কভার করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তোমরা প্র্যাকটিস করো, তোমাদের কোশ্চেনগুলো বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো নাও এবং সেগুলো কোনো প্রবলেম এর বাইরেও আছে কিনা সেগুলো নিয়ে ভাবো, সেই প্রবলেমগুলো বের করো, এই রুলসগুলো দিয়ে সেগুলো সলভ করার চেষ্টা করো এবং রেগুলার পড়াশোনা চালিয়ে যাও। যে কোনো সমস্যায় আমার ইউটিউব চ্যানেলে লাইক দাও এবং সাবস্ক্রাইব করো এবং সেখানে কমেন্ট করো, এবং কমেন্টে আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেব। তো ঠিক আছে, আমরা বোধহয় এখানে আজকের মতো শেষ করতে পারি, পরে অন্য কোনো টপিক নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আসবো।